আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, জমি জমার মামলা, ভূমি বিষয়ক মামলা, দেওয়ানি মামলাগুলা যাতে দ্রুত বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হয়, এজন্য দেওয়ানি মামলা পরিচালনার জন্য যে বিধি, দেওয়ানি কার্যবিধি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 সরকার সংশোধন করেছে। 2025 সালের 18 নম্বর অধ্যাদেশ দ্বারা অনেকগুলো সংশোধনী এনে যতটা সম্ভব ট্রাই করা হয়েছে যাতে দেওয়ানি মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হয়। তো একজন সাধারণ বেসিক মানুষ হিসেবে আইনের ডিটেইল না জানলেও আপনি কিভাবে দেওয়ানি মামলাটা দ্রুত তাৎক্ষণিক নিষ্পত্তি হবে সে বিষয়টা আইনে তুলে ধরা হয়েছে, সেটাই আমরা আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। তো বন্ধুরা, দেওয়ানি মামলা যেহেতু একটা প্রাইভেট প্রকৃতির মামলা, তো এই জন্য আপনি যখন একটা মামলা দায়ের করেন অপর পক্ষকে জানানোর বিষয়টা আপনার উপরই বর্তায়। তো এই জন্য সমন জারি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাংলাদেশের আদালতে 6 মাস 1 বছর লেগে যায় শুধু একটা সমনকে যথাযথভাবে জারি করার জন্য। আইনে বিভিন্ন প্রকার পদ্ধতি বর্ণনা করা আছে, তবে আধুনিক ব্যবস্থায় বলা হয়েছে এখন থেকে আপনি মেসেজের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কল করেও সমনটা জারি করা যাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা, আমরা যদি বলি, অগ্রগতি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে আপনি মামলার মধ্যে যে সাক্ষীগুলো দেন এদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে জবানবন্দি দিতে হয়, এক্সামিনেশন ইন চিফ করতে হয়। তো এর জন্য এক্সট্রা সময় ব্যয় হয়। তো এর জন্য বলা হচ্ছে যে এখন থেকে কেউ তার মামলা প্রমাণ করার জন্য যত প্রকার সাক্ষীর জবানবন্দি এগুলো সে লিখিত আকারে, হলফনামা আকারে, এফিডেভিট করেই জমা দিয়ে দিবে। মামলার প্রয়োজনে যদি অপরপক্ষ সেটাকে জেরা করতে চায়, ক্রস এক্সামিনেশন করতে চায়, তখনই কেবল আসামিকে হাজির হইতে হবে, তখনই কেবল যিনি সাক্ষী আছেন তাকে হাজির হইতে হবে এবং ক্রস এক্সামিনেশনটা করা যাবে। এরপরে অসংখ্য ভুয়া তুচ্ছ বিষয় নিয়ে মামলা হয়, অসংখ্য ভুয়া মামলা মানুষ কনটেক্সট করে। তো এই জন্য যে নিয়মটা করা হয়েছে, পূর্বে ছিল কেউ ভুয়া তুচ্ছ বিষয় নিয়ে মামলা করলে সর্বোচ্চ আদালত তাকে 20,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারত। তবে এই খরচটা এখন বাড়িয়ে বলা হচ্ছে অনধিক 50,000 টাকা পর্যন্ত আদালত জরিমানাটা করতে পারবে। আর একটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে, পূর্বে এই যে আরজি মানে আপনার অভিযোগটা আইনজীবী লিখে দিত, অপরপক্ষ একটা জবাব দিত, ওই দুইটা আদালতে আবার মৌখিকভাবে আইনজীবীদেরকে তুলে ধরতে হইতো, সময় ব্যয় হইতো। তো এর জন্য বলতেছে যে এখন আর কোনো কিছু আদালতকে কোনো পক্ষকে মৌখিকভাবে তুলে ধরতে হবে না, লিখিত দিয়ে দিয়েছেন, লিখিত সেটার উপর ভিত্তি করেই সব কিছু হয়ে যাবে। তাহলে এই যে সমন জারিটা দ্রুত যদি তাৎক্ষণিক হয়, এই যে ভুয়া মামলার ক্ষেত্রে যদি জরিমানাটা বেড়ে গিয়েছে, সাক্ষীদের যদি আদালতে যেতে না হয় মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য, শুধু জেরা করার জন্য, তার মানে কি সময়টা অবশ্যই কমবে। এর পাশাপাশি দেওয়ানি মামলা আরেকটা সমস্যা হচ্ছে যে মুলতবি, পরের দিন শুনানি, আজকে বন্ধ, পরের দিন শুনানি, এই পক্ষ সময় চায়, ওই পক্ষ সময় চায়। তো আগে ছিল যেটা, সেটা হচ্ছে যে একটা মামলা ট্রায়াল পর্যায়ে যাওয়ার পূর্বে 6 বার আদালত বিনা খরচায় কোনো প্রকার কষ্ট আরোপ করা ছাড়াই সময় দিয়ে দিত, প্রতিপক্ষ 6 বার করে নিতে পারত। তো এখন করা হয়েছে যে প্রতিপক্ষ 4 বার করে নিতে পারবে, তবে এই 4 বারের পরেও কিন্তু আরও খরচ দিয়ে 200 টাকা 1000 টাকা খরচ দিয়ে 3 বার করে উভয় পক্ষ নিতে পারবে। তো এই খরচটা কিন্তু অপরপক্ষ পায়। আপনার মামলায় এরকম যদি হয়, আইনজীবীকে বলবেন যে আমার খরচের কী অবস্থা, খরচাটা দেন, কারণ শুনানি হিসাবে আইনজীবী কিন্তু আপনার খরচটা কিন্তু তার যেই আদালতে উপস্থিতির জন্য আপনার কাছ থেকে কিন্তু খরচাপাতি নেয়। তাহলে আমরা এইখানে যেটা লিখলাম যে সাক্ষ্য গ্রহণটা আমাদের দ্রুত এবং তাৎক্ষণিক হয়ে যাবে, তার মানে হচ্ছে মামলাটা স্পিডি ট্রায়ালে চলে যাবে। এরপরে হচ্ছে ভুয়া মামলাগুলা রোধ হবে মোটামুটি। এরপরে হচ্ছে মুলতবি সংখ্যাটা কমিয়ে আনা হয়েছে, 6 থেকে 4-এ নিয়ে আসা হয়েছে। এরপরে যদি আমরা দেখি সমন জারিটা কি করা হয়েছে, ইজি করা হয়েছে। এরপরে হচ্ছে টাকার মামলায় যদি পক্ষ আবেদন করে, সেক্ষেত্রে যিনি জাজমেন্ট ডেটা, যার কাছে টাকা পাওয়া যাবে, তাকে 6 মাস দেওয়ানি কারাগারে রাখা যাবে। আর এই 6 মাস থাকা অবস্থায় সে যদি টাকার 25% দেয় এবং বাকি টাকা 60 দিনে দিবে এই মর্মে হলফনামা দেয়, তবেই তার বেইল বা রিলিজ হইতে পারে। আরেকটা হচ্ছে যে দখল সংক্রান্ত বিষয়ে আদালত আগে বিভিন্ন আইনের কারণে সরাসরি কর্তৃপক্ষকে অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিতে পারত না।
এখন থেকে আদালত কি করতে পারবে, সরাসরি কোনো কর্তৃপক্ষ অথবা আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি তারা নির্দেশ দিবে, অর্থাৎ পৃথক করে ডিক্রি জারির আর আপনাকে আবেদনটা করতে হবে না। আর পূর্বে যে ডিক্রিগুলো আপনি পেয়েছেন সেগুলো জারির অ্যাপ্লিকেশন করার সাথে সাথে তারা কি করবে, আইন শৃঙ্খলা বাহিনী হোক, উপযুক্ত অথরিটি হোক, এদেরকে নির্দেশটা দিতে পারবে। তো দেখেন, আইনগতভাবে কাজ করতে গেলে আইনে একটা জিনিস থাকতে হয়, না হলে অপরপক্ষ আপত্তি করবে যে আপনি আপনার এখতিয়ারের বাইরে গিয়ে আদেশ দিচ্ছেন। আরেকটা জিনিস করা হয়েছে সেটা হচ্ছে যে মামলা চলাকালীন বিভিন্ন সময়ে যেটা হয় যে বাদী বিবাদী উপস্থিত হয় না, নিষেধাজ্ঞার প্রয়োজন। তো এই সমস্ত ক্ষেত্রেও আদালত আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে পারবে তাদের, এবং একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট দিনের মধ্যে করে তাদেরকে রিপোর্ট দেওয়ার মতো ব্যবস্থাটা করতে পারবে। তো মূলত এই কয়েকটা জিনিস কি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। এর পাশাপাশি কিছু জিনিস আছে যেটা আমাদের সাধারণ মানুষের জন্য না, সেটা হচ্ছে যে আগে দেওয়ানি মামলায় কাউকে গ্রেফতার করাইলে তার খরচাপাতির টাকা বাদীকে দিতে হইতো, তো সেই যে খরচাপাতির টাকাটা বাদ দেওয়া হয়েছে। মহিলা হইলে টাকার মামলায় গ্রেফতার করা যাবে না, এখন মহিলার সাথে বৃদ্ধ, মহিলার সাথে অক্ষম, মহিলার সাথে গর্ভবতী, মহিলার সাথে যারা বাচ্চা প্রদান করেছে, অর্থাৎ যে মহিলারা এখন পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়ান, এই মহিলাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের এই দেওয়ানি কার্যবিধি অনেক লম্বা চড়া, এটার 21 নম্বরের ডিক্রি জারির মধ্যে 104 নম্বর একটা বিধি রুলস করে সেখানে বলা হচ্ছে যেটা, যে আমরা যেটা বললাম, সরাসরি আদালত কি করতে পারবে, দখল প্রদান করার জন্য কোনো সম্পত্তি যদি কেউ অযথা কোনো প্রকার বিরোধ ছাড়াই যদি কি করে বাধা দেয়, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দখল প্রদান করার জন্য আদেশটা দিতে পারবে। তো এই যে গুরুত্বপূর্ণ চেঞ্জগুলোর মাধ্যমে আসলে কি বাস্তবে আমাদের দেওয়ানি মামলায় কি আসবে কিনা, মামলার জট কমবে কিনা? কথা হচ্ছে যে না, আমরা যদি সুদূর চিন্তা ভাবনা করি মামলার জট কিন্তু কমবে না। এর মূল কারণটা হচ্ছে যে আসলে একে তো হচ্ছে আইনজীবীরা নিজেরাই অলস, দ্বিতীয়ত হচ্ছে বিচারক নিজেরাই অলস। অলস বলতে এখানে আমরা বুঝাচ্ছি যে দেখবেন যে একে তো সরকারি ছুটি, একে তো হচ্ছে আমাদের কোর্টের ছুটি, এরপরে আজকে কোনো বিচারকের পার্সোনাল সমস্যা, এরপরে তার মন খারাপ, পরবর্তী শুনানি সে নিজেই কিন্তু দিয়ে দেয়। আমাদের বহু মামলায় পূর্ব থেকে এই সমস্ত ডেট ফিক্স করাই আছে, ফৌজদারি মামলায় ফিক্স করা আছে, কিন্তু আসলে এই কাজগুলো কিন্তু অনুসরণ করা হয় না। তবে এই ক্ষেত্রে কী করলে, এখন আপনারা প্রশ্ন করবেন যে ভাই তাহলে কী করলে দেওয়ানি মামলা দ্রুত ট্রায়াল, 1 নম্বর করা হচ্ছে মামলা করাটাকেই বন্ধ করাইতে হবে। কেমনে? দেখেন, আপনি ভুয়া মামলা করেন, টাইম বার্ড মামলাগুলো দায়ের হয়, সর্বপ্রথম একজন বিচারকের দায়িত্ব হচ্ছে যে মামলাটা সে নিচ্ছে সেটা আসলে গ্রহণ করার যোগ্য কিনা, টাইম বার্ড কিনা, এই সমস্ত বিষয় বিবেচনা করার জন্য একটা শুনানি রাখা। এখন সেই যে সেরেস্তাদার অথবা সেরেস্তাদার কর্তৃক অপর ব্যক্তির কাছে আপনি মামলাটা দায়ের করে দিয়ে চলে আসেন, অপরপক্ষের কাছে সমন যায়, 1 নম্বরে রোধ করতে হবে মামলাটা যথোপযুক্ত তার প্রতিকারটা আছে কিনা, এই বিষয়ে আগে সর্বপ্রথম আইনজীবী শুনানি করা বিচারকের সাথে, বিচারককে ক্ষমতা দেওয়া যে সে অ্যাটলিস্ট প্রথমে একটা হিয়ারিং করে মামলার সংখ্যা কমিয়ে নেবে। আর দ্বিতীয় পদ্ধতি যেটা পরবর্তীতে যাবে সেটা হচ্ছে যেটা এই যে সমনটা ইজি করা হয়েছে, তো এই সমনের ক্ষেত্রে বলতেছে যে বিচারক যেই কোনো পদ্ধতিতে যখন সন্তুষ্ট হবেন, এখন বিচারকটা নর্মালি সন্তুষ্ট হন না, তারা বর্তমানেও রেজিস্টার ডাকে গেলে বলে যে জারিকারক জারি করে আসুক, না হলে হবে না। বিচারকের এখানে সম্মতি, তার সন্তুষ্ট হওয়ার দরকার নেই, আইনে বলা দরকার ছিল এই যে আমাদের সমন জারিটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কলের মাধ্যমে দেওয়া হচ্ছে, এটাই যথেষ্ট বিচারক ধরে নেবেন, সেলফ রিজিউমের অপশনটা যুক্ত করার দরকার ছিল, সেটা কিন্তু তারা করে নাই। আরেকটা কথা সেটা হচ্ছে যে এই যে ডিক্রি জারির ক্ষেত্রে যদিও বলা হচ্ছে ডিক্রি জারি আদালত কি করবেন, আদেশটা দিবেন, তো কথা হচ্ছে যে এই একটা ডিক্রি প্রাপ্ত হওয়ার পর আমরা জানি আপিলের সেখানে কি থাকে, সময়সীমা থাকে। তো আপিলের মধ্যে আপিল হয়, রিভিশন হয়, রিভিউ হয়, না হইলে পরবর্তী আবার সেই আদালতকে কিন্তু জানাইতে হয়। তার মানে দেওয়ানি মোকদ্দমা আমরা যতই চাই আসলে এত দ্রুত তাৎক্ষণিক নিষ্পত্তি করা সম্ভব না, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কখন সম্ভব? বিচার ব্যবস্থার আমূল পরিবর্তন করে বিচারককেই দায়িত্ব দিতে হবে যে সত্য মিথ্যা কোনটা সেটা যাচাই করে দেওয়া। বাংলাদেশের বিচার ব্যবস্থা যেটা হয়, দুই পক্ষ যেটা বলে তার উপর ভিত্তি করে বিচারক কী করেন, তার সত্যতা যাচাই করেন। সেইটা না করে বিচারকের উচিত সত্যতা যাচাই করার জন্য আরও বিভিন্ন কিছু অনুসন্ধান করা,
যেটা বিচার ব্যবস্থার মধ্যেই নাই, তো আমাদের তো বলে লাভ হবে না। ফৌজদারি বিচার ব্যবস্থা একই রকম, রাষ্ট্রপক্ষ এটা বলে, আসামি এটা বলে, ওই উপস্থিত তথ্যের উপর ভিত্তি করে বিচারককে রায় দিতে হয়। কিন্তু যদি বিচারকের উপরও যে বার্ডেনটা থাকতো যে সত্য কোনটা সেটা খুঁজে বের করা, এই রকম বার্ডেন যদি বিচারকের উপরে দেওয়া যায়, যেটা বিভিন্ন দেশে আছে, ইসলামিক ব্যবস্থা এমনই, কেউ অভিযোগ করলে সেক্ষেত্রে যিনি কাজী থাকেন তার দায়িত্ব সত্য কোনটা সেটা বের করা। তো আমরাও আশা করি বিচার ব্যবস্থার এই যে সংশোধনীটা করা হলো, দীর্ঘমেয়াদে এর কোনো ভালো সুফল আমরা পাবো না।